আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্টিগ্রেশন, যার বাংলা কি না, বাংলা হচ্ছে সমাকলন। এই সমাকলন কথাটার মানে এক কথায় বলতে গেলে বলতে হবে সমষ্টি নির্ণয়। তো সমষ্টি নির্ণয় এখন ক্যালকুলাসের ক্ষেত্রে সমষ্টি নির্ণয় তো আমরা যোগ করে করব না, তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেটা কি না, মনে করি এখানে কোনো একটা বক্র নেওয়া হলো এফএক্স, ওয়াই ইকুয়ালস টু এফএক্স। তা এই বক্রটাকে অনেকগুলি ছোট ছোট ক্ষুদ্র অংশে কিন্তু বিভক্ত করা যায়। যখন অনেকগুলি ক্ষুদ্র অংশে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হবে, তখন প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিন্তু এক একটা সরল রেখার মতো দেখতে হবে। মানে খুবই ছোট আকারে যেহেতু বিভক্ত করা হচ্ছে, তাই সেই বক্রটা অনেকগুলি অসংখ্য সরল রেখার সমষ্টি হিসেবে তাহলে এখন গ্রহণ করা হলো। এখন প্রত্যেকটা সরল রেখার আলাদা করে দৈর্ঘ্য মেপে নিয়ে তার সমষ্টি নির্ণয় করে কিন্তু সেই বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব। তো এটা একটা অনির্দিষ্ট পদ্ধতি। তো এর সাহায্যে কোনো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ কোনো অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় বা কোনো অংশের সীমাবদ্ধ কোনো অঞ্চলের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সমাকলনের। তো ক্ষেত্রফল নির্ণয়টা কিভাবে করা যায় না, একটা ছবি এঁকে বিষয়টা আরও স্পষ্ট হবে। তো আমি একটা ফাংশন যেটা আগে নিয়েছি সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। তো সেই ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটাকে এখানে আঁকলাম। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব এক্স অক্ষের সাপেক্ষে। এক্স অক্ষের সাথে সীমাবদ্ধ একটা অঞ্চল চুজ করে নিলাম, সেই অংশটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তো আগেই বলেছি আমরা যে কোনো অংশকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নেব, এটাই ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য। তো এক্ষেত্রেও আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশে এটাকে ভাগ করে নিলাম পুরো অঞ্চলটাকে। তো এই যে অংশগুলো হলো, এগুলোকে আবার পুনরায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যেতে পারে। তো এইভাবে আমরা যতদূর সম্ভব অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে প্রথমে ভাগ করে নেব। তো এই ভাগ করার ফলে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের এই ওপরের দিকগুলো কিন্তু সরল রেখা রূপে গ্রহণ করা হবে, যেটা প্রথমে আমি বললাম। তো এখন যখন সরল রেখা হয়ে গেল, তো তখন প্রত্যেকটা ক্ষুদ্র অংশ এক একটা আয়তক্ষেত্রের আকার নিল। প্রত্যেকটা ক্ষুদ্র অংশ আয়তক্ষেত্রের আকার নিল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অসংখ্য আয়তক্ষেত্র কিন্তু পাওয়া যাচ্ছে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এক্ষেত্রে দৈর্ঘ্য কত, এক্স অক্ষের ওপরের অংশটা, প্রস্থ হচ্ছে এই পার্টটা। তো আমি এই অংশটাকে ধরে নিলাম ডিএক্স। কেন ডিএক্স না, এক্স অক্ষের ওপরের দৈর্ঘ্যকে যেহেতু এক্স বলা হয়, আর এই ক্ষেত্রে আমরা এক্স পার্টটাকে অতি সূক্ষ্ম সূক্ষ্ম বা ছোট পার্টে ভাগ করে নিয়েছি, তাই এক্স না লিখে সেটাকে আমরা বলবো ডিএক্স। আর ওয়াই পার্টটা হচ্ছে ওয়াই, এখানে ওয়াই রয়েছে কারণ আমরা কিন্তু ওয়াই ফাংশন নিয়েছি বা এফ এক্স নিয়েছি। তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা কত হলো, ওয়াই ডিএক্স। দ্বিতীয়টার ক্ষেত্রে হবে একই রকমভাবে ওয়াই ডিএক্স, তৃতীয়টার ক্ষেত্রে ওয়াই ডিএক্স। এভাবে আমরা অসংখ্য ওয়াই ডিএক্স কিন্তু এক্ষেত্রে পেয়ে যাব। তো এই অসংখ্য ওয়াই ডিএক্সগুলোকে যদি যোগ করা যায়, সেটাকে আমরা যোগের আকারে না লিখে একটা বড় এসের মতো দেখতে একটা বিশেষ চিহ্নের মাধ্যমে লিখে যে বিষয়টি পেলাম, সেটাই কিন্তু আমার ইন্টিগ্রেশন, সেটাকেই আমরা বলবো ইন্টিগ্রেশন। তো এই চিহ্নটা কোথা থেকে পেলাম না, ইংরেজি সাম, যোগফলের ইংরেজি যে সাম, সেই এস এর প্রলম্বিত আকার, এসটাকে এক্সটেন্ড করে বড় করে লম্বা করে লিখলে যেরকম দেখতে হয়, সেরকম একটা চিহ্ন কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই যে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের নোটেশন বা চিহ্ন। তো এক্ষেত্রে ওয়াই ফাংশনটা বিভিন্ন রকম হতে পারে না, সেটা একটা কোনো ত্রিকোণমিতিক ফাংশন হতে পারে, সেটা কোনো লগারিদমিক ফাংশন হতে পারে, সেটা এক্সপোনেনশিয়াল কিছু হতে পারে, সেটা অ্যালজেব্রিক কোনো ফাংশন হতে পারে। তো এইভাবে আমরা ইন্টিগ্রেশনের মান কিন্তু নির্ণয় করতে পারবো। এইবার এই ইন্টিগ্রেশনকে আবার ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়াও কিন্তু বলা যেতে পারে। তো ডেরিভেটিভ তো আমরা 11-এ শিখেছি সবাই। তো এই ডেরিভেটিভের অপোজিট প্রক্রিয়া কিন্তু ইন্টিগ্রেশন। তো মনে করা যাক
একটা ফাংশন জিএক্স, যেটা এক্স এর একটা অপেক্ষক। তো এর ডেরিভেটিভ আমরা যদি বার করতে পারি ডি বাই ডিএক্স, আমরা ডেরিভেটিভের নোটেশন এইভাবে আমরা লিখি। তো সেটাকে যদি আমরা এফএক্স বলি, মানে জিএক্স ফাংশনটাকে ডেরিভেটিভ করে আমরা পেয়েছি এফএক্স, তাহলে যেহেতু সমাকলন ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, তাহলে এই এফএক্সকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা আবার আগের অপেক্ষকটা বা আগের ফাংশনটা জিএক্স ফিরে পাবো। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি, ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স সমান সমান জিএক্স, ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স সমান সমান জিএক্স। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, এখানে আমরা একটু আগে বলেছি যে এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট অংশের সমষ্টি নির্ণয় করে আমরা সমাকলনটি বার করেছি। তাহলে এটা কিন্তু একটা অনির্দিষ্ট সমাকলের রূপ, এক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চল কিন্তু নেই, এটা একটা অনির্দিষ্ট অঞ্চল জুড়ে কাজটা করা হয়েছে। তাই এক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট অপেক্ষক পাবো না, তার সাথে একটা ধ্রুবক আমার থাকবে। যেহেতু এটা অনির্দিষ্ট সমাকল, সেহেতু আমার একটা ধ্রুবক এখানে আমার আসবে অতিরিক্ত। কেন আসলো না, যদি আমি উল্টো কাজটা করি ডি বাই ডিএক্স অফ জিএক্স প্লাস সি, তাহলে ডেরিভেটিভের রুল অনুযায়ী ডি বাই ডিএক্স অফ জিএক্স প্লাস ডি বাই ডিএক্স অফ সি। এখন ডি বাই ডিএক্স অফ জিএক্স আমরা একটু আগে বলেছিলাম এফএক্স, তাই এটার মান হলো এফএক্স। আর ডি বাই ডিএক্স অফ সি এটার মান হচ্ছে জিরো, যেহেতু ধ্রুবক বা কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় জিরো হয়, তার মানে এর মানে কি হলো না এফএক্স। তার মানে দেখা যাচ্ছে জিএক্স প্লাস সি এই অপেক্ষকটার ডেরিভেটিভও কিন্তু এফএক্স হচ্ছে। তো যেহেতু এটা অনির্দিষ্ট সমাকল, তাই আমরা এফএক্সকে ইন্টিগ্রেশন করে কোনো শুধু জিএক্স লিখবো না, লিখবো হচ্ছে জিএক্স প্লাস সি। তাহলে যে কোনো ফাংশনই দেওয়া থাক না কেন, ইন্টিগ্রেশন করার পরে কিন্তু আমরা এই ধ্রুবকটা অবশ্যই লিখব, এবং পাশে লিখতে হবে সি একটি অনির্দিষ্ট ধ্রুবক। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সি একটি অনির্দিষ্ট ধ্রুবক। তো এখন এইখানে যে ইন্টিগ্রেশন করলাম, যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা হলো সেটাকে বলা হবে ইন্টিগ্র্যান্ড। যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা হলো সেই ফাংশনটাকে বলা হবে ইন্টিগ্র্যান্ড। এবং যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলবো প্রিমিটিভ। তাহলে এফএক্স এখানে ইন্টিগ্র্যান্ড, জিএক্স এখানে প্রিমিটিভ। তা একটা উদাহরণ দেখা যাক, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। মনে করি সাইন এক্স একটা ফাংশন, তো আমাদের যদি সাইন এক্সের ডেরিভেটিভ করতে হতো, রেজাল্ট কী আসতো না কস এক্স। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ যদি কস এক্স হয়, তাহলে এখন আমরা এটা বলতে পারবো ইন্টিগ্রেশন যেহেতু ডেরিভেটিভের একটা বিপরীত প্রক্রিয়া, তাহলে এই কস এক্সকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা সাইন এক্স ফিরে পাবো। তাহলে এখান থেকে কী লিখতে পারি, কস এক্স ডিএক্স ইকুয়ালস টু সাইন এক্স, কিন্তু সাথে একটা আমার অনির্দিষ্ট ধ্রুবক যোগ হবে, কারণ এটা একটা অনির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়ের প্রক্রিয়া। অনির্দিষ্ট অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি যেহেতু নির্ণয় করা হয়, তাই এটি অনির্দিষ্ট ধ্রুবক যুক্ত হবে এক্ষেত্রে একটা। তাহলে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সমান সমান সাইন এক্স ডিএক্স। তো এইরকম বেশ কিছু নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে কিন্তু ইন্টিগ্রেশনগুলোকে আমরা করতে পারবো। তো সেই সূত্রগুলি কি কি একে একে দেখে নেওয়া যাক। প্রথম সূত্র, প্রথমে যদি আমরা কোনো অ্যালজেব্রিক ফাংশন নিয়ে কাজ করি, তো অ্যালজেব্রিক ফাংশন কীরকম দেখতে হতে পারে না এক্স টু দি পাওয়ার এন আকার। আমরা এক্স টু দি পাওয়ার এন নিচ্ছি কেন, একটা সাধারণ মান নিয়ে দেখাচ্ছি, এবার যে কোনো মানের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো ফর্মুলাটা। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, যখনই ইন্টিগ্রেশন দিচ্ছি আমাকে কিন্তু এই ডিএক্স অপারেটরটা, এটাকে একটা অপারেটর বলা হয়, যেটা কিন্তু অবশ্যই আমাকে লিখতে হবে। যদি ডিএক্স না লিখি তাহলে কিন্তু অঙ্কটি ভুল। এই ডিএক্সটা হচ্ছে ইন্টিগ্রেশনের সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটার ফর্মুলা কি না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এই সিটা কিন্তু সবসময় আমাদের সাথে থাকবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যখন ডেরিভেটিভ করতাম তখন কি ছিল, যদি এক্স টু দি পাওয়ার এন থাকতো ফর্মুলায় আসতো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো সেক্ষেত্রে পাওয়ার 1 ডিগ্রি কমে যেত।
যেহেতু ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, আমার পাওয়ার এখানে 1 ডিগ্রি কিন্তু বেড়ে যাচ্ছে, তো n এর জায়গায় হয়ে গেল n+1। ডেরিভেটিভের ক্ষেত্রে পাওয়ারটা গুণ হয়ে যেত, অ্যান্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ারটা ভাগ হয়ে যাবে। তো এটা গেল অ্যালজেব্রিক ফাংশন। তো উদাহরণ দিয়ে যদি বোঝানো হয়, একটা উদাহরণ দিই, এক্সাম্পল, x⁴n না লিখে আমি জাস্ট লিখলাম x⁴ dx, তাহলে সূত্র অনুযায়ী কী হবে, পাওয়ার 1 ডিগ্রি বেড়ে যাবে 5, এবং এই পাওয়ারটা দিয়ে ভাগ হয়ে যাবে x⁵/5 প্লাস c। দ্বিতীয় সূত্র, এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কি না, e⁴x। তো e⁴x এর ক্ষেত্রে কি বলছে সূত্র, e⁴x dx সমান সমান e⁴xc। কারণ আমরা জানি e⁴x এমন একটা ফাংশন যেটা ডেরিভেটিভ করলেও কিন্তু e⁴xই পাওয়া যেত। তো এই e⁴x কে ইন্টিগ্রেশন করলেও স্বভাবতই আমরা e⁴xই পাবো। কিন্তু এক্ষেত্রে যদি e⁴x না থেকে e⁴mx থাকে, অর্থাৎ এক্স এর সাথে কোনো একটা ধ্রুবক যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রেও কিন্তু যেরকমভাবে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই ফিরে পাই, সেরকম e⁴mxই হবে বাই এম। যেহেতু ধ্রুবকটা সবসময় এক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয়ে যায়, তো সেটা বাই এম হিসেবে চলে আসবে সূত্রে। তো e⁴mx বাই এম প্লাস সি, এটা হলো আমাদের e⁴x এর ইন্টিগ্রেশন। এরপরে আসছি ওয়ান বাই এক্স ডিএক্স। এর সূত্র হচ্ছে log x, log mod x প্লাস সি। 1/x dx এটা হচ্ছে log mod x প্লাস সি। পরবর্তী সূত্র, এবার আসছি ত্রিকোণমিতির সূত্রগুলিতে। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি, তো আমাদের একটু ডেরিভেটিভটা খেয়াল করে দেখি। ডেরিভেটিভের ক্ষেত্রে কোন ফাংশনটার ডেরিভেটিভ করলে আমরা সাইন এক্স ফিরে পেতাম না, কস এক্সের ডেরিভেটিভ করলে কিন্তু আমরা সাইন এক্স পেতাম, কিন্তু সাথে একটা মাইনাস থাকতো, কস এক্সের ডেরিভেটিভ কিন্তু মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমার রয়েছে সাইন এক্স, তাহলে সাইন এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার উত্তর আসা উচিত ছিল মাইনাস কস এক্স, যেহেতু একটা মাইনাস সাইন রয়েছে, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস এক্স প্লাস সি। পরের সূত্র, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। কস এক্সের ইন্টিগ্রেশন কত না, একটু আগে আমি দেখিয়েছি কস এক্সের ইন্টিগ্রেশন কিন্তু সাইন এক্স, তাহলে সাইন এক্স প্লাস সি। এরপরে সেক এক্স টেন এক্স। সেক এক্স টেন এক্স ডিএক্স। খেয়াল করে দেখো ডেরিভেটিভের ক্ষেত্রে কোন ফাংশনের ডেরিভেটিভ করলে আমরা সেক এক্স টেন এক্স পেতাম না, সেক এক্সের যদি ডেরিভেটিভ করা হতো তাহলে কিন্তু আমরা সেক এক্স টেন এক্স পেতাম রেজাল্টে। তাহলে এই সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন করলে স্বভাবতই আমরা কি ফিরে পাবো না সেক এক্স। তাহলে ইন্টিগ্রেশনে সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে গেল না সেক এক্স প্লাস সি। ডেরিভেটিভগুলোকে মাথায় রাখলেই সহজেই কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মাথায় চলে আসবে, আলাদা করে মুখস্থ করার কিন্তু এখানে কোনো দরকার নেই। ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স। কোন ফাংশনের ডেরিভেটিভ করলে কোসেক এক্স কট এক্স পাওয়া যেত না মাইনাস কোসেক এক্স প্লাস সি, মাইনাস কোসেক এক্স প্লাস সি। এরপরে আসছি আরেকটা ত্রিকোণমিতিক, এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, যেটা হচ্ছে টেন এক্স প্লাস সি
যেটা হচ্ছে tan x প্লাস সি, কারণ tan x এর ডেরিভেটিভ করলে কিন্তু আমরা sec স্কোয়ার এক্স পাই। আচ্ছা, আর আছে cosec স্কোয়ার এক্স। cosec স্কোয়ার এক্স cot x এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যেত না, মাইনাস cosec স্কোয়ার এক্স। cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার এক্স। তো মাইনাসটা এখানে নেই, তো মাইনাসটা আমার এই পাশে আসবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্বভাবতই। cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, তো মাইনাস cot x প্লাস সি। এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা যখন করেছিলাম ঠিক এরম দেখতে আরেকটা ফাংশন আমাদের যেটা হয় সেটা হচ্ছে a টু দি পাওয়ার এক্স, কোনো একটা ধ্রুবক তার মাথায় পাওয়ারে এক্স থাকে, মনে করা যাক 2 টু দি পাওয়ার এক্স বা 5 টু দি পাওয়ার এক্স, এরকম উদাহরণ হয়। তো a টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন যেরকম এক্সপোনেনশিয়ালে থাকে a টু দি পাওয়ার এক্স, আর নিচে একটা ধ্রুবক আসবে log a প্লাস সি। তো এক্সাম্পল দিয়ে যদি এটা বোঝানো যায়, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স হবে 2 টু দি পাওয়ার এক্স ওপরে যেরকম ছিল, নিচে হচ্ছে log 2 প্লাস সি। তো অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাকে কতগুলো নির্দিষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, সেগুলো কি না আমি এখানে লিখে রেখেছি অলরেডি। 4টে পয়েন্ট আমি লিখেছি না। 1 নম্বর কি বলেছি না, ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান এক্স প্লাস সি। কীভাবে ইন্টিগ্রেশন ডিএক্সকে আমরা কিছু না থাকা মানে এখানে রয়েছে 1, তো এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 ডিএক্স। এখন 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তো এটাকে যদি এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স প্লাস সি আমরা লিখলাম। এখন এই এক্স টু দি পাওয়ার 0 কিন্তু অ্যালজেব্রিক ফাংশন। তো অ্যালজেব্রিক ফাংশন মানে আমাদের প্রথম সূত্রে কি ছিল, 1 ডিগ্রি পাওয়ার বেড়ে যাবে, তাহলে 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস সি, তার মানে কিন্তু হয়ে গেল এক্স প্লাস সি, কারণ এক্স টু দি পাওয়ার 1 বাই 1 মানে এক্স প্লাস সি। অর্থাৎ এখানে কিছু না থাকা মানে সেক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন আমার হয়ে যাবে এক্স প্লাস সি। 2 নম্বর কি বলছে না, ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, অর্থাৎ সবসময় ডাইরেক্ট ভ্যারিয়েবল বা এফ এক্স বা জিএক্স এই ধরনের ফাংশানে দেবে না, ফাংশনটা কিন্তু একটু ঘুরিয়ে এ এক্স প্লাস বি, অর্থাৎ মনে করা যাক আমাকে সাইন এক্স ফাংশন না দিয়ে সেক্ষেত্রে আমাকে দিতে পারে সাইন অফ এ এক্স প্লাস বি। সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমার যেরকম এ এক্স প্লাস বি আছে ঠিক এক্স প্লাস বি এর জায়গায় এক্স প্লাস বি বসবে, শুধু এই ভ্যারিয়েবলের সাথে যে কনস্ট্যান্টটা আমার যুক্ত রয়েছে সেই কনস্ট্যান্টটা শুধু ডিনোমিনেটরে চলে আসবে। তাহলে যদি সাইন এক্স প্লাস সাইন অফ এ এক্স প্লাস বি ডিএক্স, এটা যদি করতে হয় সাইনের ডেরিভেটিভ আমি কি বলেছিলাম, মাইনাস কস, তাহলে মাইনাস কস এ এক্স প্লাস বি ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী, আর নিচে কোনটা চলে আসবে না, এটা, যেহেতু এই এটা ভ্যারিয়েবলের সাথে যুক্ত রয়েছে, প্লাস সি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। লগারিদমের ক্ষেত্রেও ঠিক একই রকম, যদি বলা হয় ডিএক্স বাই এ এক্স প্লাস বি, তো আমাদের লগারিদমের সূত্রানুযায়ী কিন্তু লগ মড এ এক্স প্লাস বি যেরকম আগের হওয়া হচ্ছিল, এখানে এক্স থাকলে পুরোটা আমরা লগ মড এক্স লিখতাম, এখানে এক্স প্লাস বি থাকলে আমরা লগ মড এ এক্স প্লাস বি লিখবো, শুধু এর ডিনোমিনেটরে একটা এ চলে আসবে, প্লাস সি। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টস, এগুলো মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। এছাড়াও 3 নম্বর কি বলছে না, ইন্টিগ্রেশন এ এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, অর্থাৎ কোনো একটা ইন্টিগ্রেশন যদি থাকে তার সাথে একটা কনস্ট্যান্ট যুক্ত থাকতেই পারে, যেরকম 5 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন আমাকে করতে দিয়েছে। ডেরিভেটিভের ক্ষেত্রে কি হতো না, ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু যে কনস্ট্যান্টটা থাকতো সেই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আলাদা হয়ে যেত। ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও একইভাবে সেই ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, যেটা পড়ে থাকলেও সেই ফাংশনটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এর উত্তর কিন্তু 5 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এছাড়াও 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে এফ এক্স প্লাস মাইনাস জি এক্স ডিএক্স, অর্থাৎ এই দুটো ফাংশনের যোগ বা বিয়োগ আকারে যদি থাকে সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, যেমন ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আলাদা হতো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও ঠিক আলাদা আলাদা হয়ে যাবে। তো ফর্মুলা কী হবে না, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স। দেখো আমি 3টে অঙ্ক চুজ করেছি,
যেগুলো আমি করে দেখাবো যে কিভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোকে ইউজ করে ইন্টিগ্রেশন সহজে নির্ণয় করা যায়। তো এই 3টে অঙ্কের থেকেও কিন্তু বিভিন্ন অঙ্ককে প্রাথমিকভাবে সলভ করতে পারবে তোমরা, এগুলোকে একটু ভালো করে দেখে নাও। তো প্রথমে যেটা আছে ইন্টিগ্রেশন কি বলেছে, e⁻x প্লাস e⁻−x প্লাস 2 পুরোটা ডিভাইডেড বাই e⁻x প্লাস 1 dx। প্রাথমিক কাজ হবে আমার এই অংশটাকে ক্যালকুলেশন করা, না e⁻x প্লাস এটা হয়ে যাবে 1/e⁻x প্লাস 2/e⁻x প্লাস 1 dx। এটা আমরা সহজেই জানি। তো ওপরের অংশটাকে যদি প্লাস করি, লসাগু e⁻x, এক্ষেত্রে e⁻2x প্লাস 1 প্লাস 2e⁻x পুরোটা বাই e⁻x প্লাস 1 dx। এখন এই নিউমারেটরের পার্টটা সহজে খেয়াল করলে দেখা যাবে e⁻x প্লাস 1 এর হোল স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে e⁻x ইন্টু e⁻x প্লাস 1 ইন্টিগ্রেশন dx। তো e⁻x প্লাস 1 একটা কেটে যাবে, ওপরে একটা e⁻x প্লাস 1 পড়ে থাকলো। তো ফাইনালি আমার রেজাল্টটা কীরকম আসলো, e⁻x প্লাস 1 বাই e⁻x dx। তো আমরা নিউমারেটর সেপারেট যদি আলাদা আলাদা করে নিই তাহলে কী হবে, প্রথমটা হয়ে যাবে 1 dx প্লাস তারপরটা হয়ে যাবে dx বাই e⁻x। এখন প্রথমটা শুধু dx প্লাস1/e⁻x কে আবার আমরা লিখতে পারি e⁻−x dx। তো ইন্টিগ্রেশন dx মানে স্বভাবতই x প্লাস এবার e⁻−x, আমরা বলেছিলাম e⁻x এর ইন্টিগ্রেশন e⁻xই হবে। তো এখানে কি আছে e⁻−1 ইন্টু এক্স। তো আমি আগে আলোচনা করেছি এখানে যদি কোনো কনস্ট্যান্ট থেকে থাকে সেই কনস্ট্যান্টটা শুধু বাইরে ডিনোমিনেটরে চলে আসবে, বাকি ফাংশনটা যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে এটা কী হয়ে যাবে e⁻−x বাই -1, আর একটা ধ্রুবক c কিন্তু আমার সবসময় থাকবে। তো ফাইনালি রেজাল্ট হলো x মাইনাস e⁻−x প্লাস c। দ্বিতীয় অঙ্কটায় আসি। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, dx বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। তো আমি ওপরে দেখো এখানে কিছু নেই মানে কিন্তু একটা 1 আছে। এখন আগের ফর্মুলা অনুযায়ী 1 মানে আবার লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তো ওপরে কী হলো না সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। আবার আগেরটার মতো করে নিউমারেটর সেপারেট করছি, তাহলে কি হচ্ছে প্রথমটা সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এখন সাইন স্কোয়ার এক্স ক্ষেত্রে কাটবে, এক্ষেত্রে কস স্কোয়ার কাটবে। 1 বাই কস স্কোয়ার মানে কি না সেক্স স্কোয়ার, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস একইভাবে এটা 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক্স স্কোয়ার, তাহলে কোসেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন ফর্মুলায় আমরা দেখেছি সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি না tan এক্স, আর কোসেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস কটেক্স। যেহেতু ডেরিভেটিভের ক্ষেত্রে একটা মাইনাস আসতো, কটেক্সের ডেরিভেটিভে মাইনাস কোসেক্স স্কোয়ার আসতো, তো কোসেক্স স্কোয়ার ইন্টিগ্রেশনেও একটা মাইনাস কটেক্স থাকবে। তাহলে tan এক্স মাইনাস কটেক্স সি, যেখানে সি ইকুয়ালস টু অনির্দিষ্ট ধ্রুবক। এটা কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমাকে পরীক্ষার সময় লিখতে হবে, এটা অবশ্যই সবাই মনে রাখবে। আচ্ছা, তৃতীয় অঙ্কটা কি আছে একটু দেখে নিন। ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস সাইন এক্স। তো এখন আমরা যেভাবে র্যাশনালাইজ করি ঠিক একইভাবে র্যাশনালাইজ এক্ষেত্রেও করব। র্যাশনালাইজ করার নিয়ম কি না, ডিনোমিনেটরের ক্ষেত্রে যে সাইনটা থাকবে সেই সাইনের অপোজিট ক্যালকুলেশন দিয়ে আমরা বোথ সাইড ওপর নিচ মাল্টিপ্লাই করব। তো ওপরেও মাল্টিপ্লাই করব 1 প্লাস সাইন এক্স দিয়ে, আর নিচেও মাল্টিপ্লাই করব 1 প্লাস সাইন এক্স দিয়ে, সাথে ডিএক্স যেরকম আছে সেরকম রইল। তাহলে উপরে হয়ে গেল 1 প্লাস সাইন এক্স বাই নিচে হয়ে গেল a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো আমি ওটা না লিখে ডাইরেক্ট লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কস স্কোয়ার এক্স। এখানে আমি একটু স্টেপ জাম্প করে ডাইরেক্ট কস স্কোয়ার এক্স লিখলাম। এখন আবার ঠিক আগের দুটো অঙ্কের মতো
নিউমারেটর সেপারেট করব এবং আমি এখানে আবার স্টেপ জাম্প করে ডাইরেক্ট কি পাওয়া যায় সেটা লিখব। প্রথম হচ্ছে 1/cos² x dx প্লাস sin x বাই cos² x dx। তো 1/cos² মানে sec² x dx প্লাস পরেরটা যেটা পাচ্ছি আমি একবার লিখে নিই, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে, sin x বাই cos² x dx। তো এটাকে কি লিখতে পারি, sin x বাই cos x ইন্টু 1/cos x। জাস্ট cos xটাকে দুটো ভাগে ভেঙে রাখলাম। প্রথম sin x বাই cos x মানে পাচ্ছি tan x, পরের 1/cos x মানে পাচ্ছি sec x। তো এই জায়গাটাকে যদি আমি ভাঙিয়ে লিখি কি পাবো না, sec x tan x। তাহলে ইন্টিগ্রেশন sec² x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। sec² x এর ইন্টিগ্রেশন আবার একটু আগে করেছি না tan x, তাহলে সেই পেলাম আমরা tan x প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন sec x, তাহলে tan x প্লাস sec x প্লাস c, যেখানে c একটি অনির্দিষ্ট ধ্রুবক। তো দেখো এইভাবে কিন্তু আমরা বেশ কিছু নতুন ট্রিক্স ইউজ করে বা বিভিন্ন পদ্ধতিতে এই ইন্টিগ্রেশনগুলো প্রাথমিক পর্যায়ে কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো। এভাবে অ্যালজেব্রিক বা ত্রিকোণমিতিক এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো আছে সেই ইন্টিগ্রেশনগুলো কিন্তু করতে পারবো। তো এইগুলোর ফর্মুলাগুলো আমরা জানলাম এবং সেই সম্পর্কিত 3টে অঙ্ক আমি দেখিয়ে দিলাম। এইভাবে বেশ কিছু ইন্টিগ্রেশন করা সম্ভব। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও ইন্টিগ্রেশনের পরবর্তী ধাপগুলি জানার চেষ্টা করব।